আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্মার্ট সায়েন্স অফ সায়েন্স কর্তৃক আয়োজিত অনলাইন ফিজিক্স ওয়ার্কশপের প্রবলেম সলভিংয়ের পঞ্চম সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেসব ক্লাসের উপর প্রবলেম সলভ করব সেগুলো হলো ইলেকট্রোস্ট্যাটিক্স 1.5 যেটা নিয়েছে গোলাম ইশতিয়াক, এবং সার্কিট অ্যানালাইসিস 2.4.1 প্লাস 2.4.2 মানে 2.4-এর দুই কিস্তি যেটা নিয়েছিল KM মেসকাত। এই দুটি ক্লাসেই গত সপ্তাহে নেওয়া হয়েছিল এবং সেগুলোর উপর আজকে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব। আমি ইনস্ট্রাক্টর মোহাম্মদ ফাহিম আবরার, এবং নিচে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যদি আজকে যেসব প্রবলেম করানো হবে সেগুলো সম্পর্কে তোমাদের কোনো ইনকোয়ারি বা কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে আমাকে সেটা জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস স্টার্ট। আজকের প্রথম প্রবলেমটা এমন একটা প্রবলেম যেটা আমি আসলে আগের ক্লাসগুলোতে নিতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আমি নিতে পারিনি, এবং সেটা হলো ইলেকট্রিক প্রেশারের উপর যে টপিকটা গোলাম ইশতিয়াক তার দ্বিতীয় কি তৃতীয় ক্লাসে তোমাদেরকে বলেছিল। এটার উপর এক দুইটা প্রবলেম দেওয়ার ইচ্ছা আমার ছিল কিন্তু আগের ক্লাসগুলোতে সময়ের অভাবে দিতে পারিনি। আজকে আমরা ওটার উপর একটা প্রবলেম দিব। এটা হলো একটা কন্ডাক্টিং স্ফিয়ার। এই স্ফিয়ারের উপরিতলে কিউ পরিমাণ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা আছে এবং এটার ব্যাসার্ধ হলো আর। কোন প্রশ্ন হলো এটাকে যদি আমরা দুইটা হেমিস্ফিয়ারে ভাগ করি, ধরি এটা হলো হেমিস্ফিয়ার এ, এটা হলো হেমিস্ফিয়ার বি, তাহলে একটা হেমিস্ফিয়ার অন্যটার উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে এবং ভাইস ভার্সা, মানে এ বি এর উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে এবং বি এর উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। তো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা ইলেকট্রিক প্রেশার কনসেপ্টটাকে একটু রিভিউ করে আসি। ধরি এটা হলো কোনো একটা কন্ডাক্টর এবং এটাতে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে অবশ্যই সারফেসে, তোমরা জানো। এখন তোমার সারফেসের উপর কোনো একটা এরিয়া এলিমেন্ট যদি আমি নিই, ধরি এটা হলো ডিএ, তাহলে এই ডিএ ঠিক উপরে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেটা দুটা কম্পোনেন্ট থাকবে। একটা কম্পোনেন্ট হলো কেবলমাত্র এই যে এরিয়া এলিমেন্ট আছে সেই এরিয়া এলিমেন্টের জন্য আমার কি পরিমাণ ফোর্স তৈরি হচ্ছে, কি পরিমাণ ফিল্ড তৈরি হচ্ছে, এবং বাকি কন্ডাক্টরের জন্য কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এখন কেউ তো আর নিজের উপর বল দিতে পারে না, ওই কারণে এই এরিয়া সেগমেন্টের কারণে যে ফোর্সটা তৈরি হবে সেটা এই সেগমেন্টের উপর কোনো ফোর্স এক্সার্ট করবে না, কিন্তু এই বাকি কন্ডাক্টর দ্বারা যে ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেটা এই এরিয়া সেগমেন্টের উপর একটা ফোর্স প্রদান করবে, এবং আমরা এই ফোর্সটাকে বলেছি ইলেকট্রিক প্রেশার। এটা অবশ্যই প্রেশারের যে অরিজিনাল কনসেপ্ট যে ফোর্স পাই এরিয়া সেটা মেনটেন করে চলে, এবং যে ফোর্সটুকু এই ইলেকট্রিক প্রেশারের জন্য দায়ী সেই ফোর্সটা হলো তোমার বাইরের যে ইলেকট্রিক ফিল্ড এবং ভেতরের যে ইলেকট্রিক ফিল্ড সেটা অ্যাভারেজ কেন সেটা ইশতিয়াক তোমাকে দেখিয়ে দিয়েছে। তুমি যদি দেখতে চাও তাহলে ওর যে লেকচারে সেই টপিকটা কভার করেছে সেটা তোমরা দেখতে পারো। তাহলে আমরা মেইন প্রবলেমে চলে যাই। এই প্রসঙ্গে আমি আজকের ক্লাসের একটা ইম্পর্টেন্ট ফিচার বলে দিই। আজকের ক্লাসে আমরা প্রবলেম সলভ করার পাশাপাশি আমরা আরেকটা বিষয়ের উপর গুরুত্ব দিব, সেটা হলো যে কোন প্রবলেমে কোন ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করলে আমরা একটা এলিগেন্ট মেথড পাবো প্রবলেম সলভ করার জন্য। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ অনেক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে এবং এক একটা তোমার এক এক রকমের প্রবলেম এক এক রকম জিওমেট্রির জন্য বেশি সুটেড। কাজেই আমরা আজকের যেসব প্রবলেমগুলো করবো তার মধ্যে কিছু কিছু প্রবলেম দিয়ে আমরা কোন কোন সিচুয়েশনের জন্য কোন কোন কোঅর্ডিনেট সিস্টেম অন্যদের থেকে বেটার সেগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং সেগুলো ব্যবহার করে আমরা প্রবলেম সলভ করব। যেমন এই প্রবলেমের ম্যাথমেটিক্যাল ফর্মেশন যদি আমি দাঁড়া করানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে একটা কোঅর্ডিনেট অন্য যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমগুলোর চেয়ে বেশি প্রেফারেন্স পাবে।
ধরে নিই এই এই আমরা বি হেমিস্ফিয়ার করতে কে হেমিস্ফিয়ারের উপর প্রযুক্ত বল আমরা হিসাব করব। কাজে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা এরিয়া এলিমেন্ট নিতে হবে, ডি এ এরিয়া এলিমেন্ট নিতে হবে, এবং আমাদের যেটা হিসাব করতে হবে সেটা হলো যে এই এরিয়া এলিমেন্টে কী পরিমাণ চার্জ আছে এবং এই এরিয়া এলিমেন্টের উপর আমার যে ফিল্ডটুকু ইলেকট্রিক প্রেশার তৈরি করবে সেটার মান করতে হবে, এবং এই দুটাকে এবং এই দুটার আমার একটা ক্রস গুণন ডট গুণন দরকার হবে। কাজে আমার বাইরে আছে তোমার বাইরের ফোর্স হলো ই এক্সটার্নাল ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 ই ইন্টারনাল 0। এই দুটার অ্যাভারেজ ফিল্ড হলো এটা, এবং এই ফিল্ডটা আমার এই এক একটা এরিয়া সেগমেন্টের উপর প্রেশার তৈরি করবে। এবং আমার এখানে যে সিগমা এলিমেন্ট সিগমা বা আমি চার্জ ডেন্সিটি সেটা হলো 4πε0। তাহলে আমাদের ফোর্স হবে it will be an integral of dA। এখন আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী ডিএ কে ডিফাইন করব সেই কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এই ইন্টিগ্রালটা সলভ করতে হবে। তো আমরা যদি নর্মাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের দিকে তাকাই তাহলে এক্ষেত্রে আমার ডিএ এলিমেন্টটা হবে অনেক জটিল একটা রাশি, কারণ আমার এখানে প্রজেকশনের একে তো আমার তিনটা ভ্যারিয়েবল লাগবে, তারপর একটার উপর একটা প্লেনের উপর তার প্রজেকশনের ব্যাপার আছে, সব মিলে এটা একটা অনেক জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে। কাজেই আমরা হয়তো অন্য কোনো একটা কোঅর্ডিনেটের দিকে তাকাতে পারি এবং আরও সহজ কোনো একটা এক্সপ্রেশন পেতে পারি। যেহেতু এই জিনিসটা একটা স্পিয়ার, কাজে আমাদের মাথায় স্পেরিক্যাল কোঅর্ডিনেটের কথা আমাদের মাথায় সহজাতভাবে চলে আসবে, কারণ নাম শুনে বোঝা যাচ্ছে এটা স্পিয়ারের জন্য ডিজাইন করা। স্পেরিক্যাল কোঅর্ডিনেটে যেটা থাকে সেটা হলো একটা আর ভেক্টর, এবং আমরা একটা তল নিব, সেই তলের সাপেক্ষে আর ভেক্টরের প্রজেকশনের সাথে সেই তলের একটা রেফারেন্স রেখার কোণ সাই বা থেটা, যেটা অনেক জায়গায় অনেক রকম ইউজ করা হয়, এটা হলো অ্যাজিমুথাল কোণ, এবং এই যে সেন্টার থেকে তলের উপর লম্ব রেখার সাপেক্ষে আরেকটা কোণ থেটা ইউজ করা হয়, যেটা হলো পোলার কোণ। এই তিনটে ভেরিয়েবল দিয়ে আমরা স্পেরিক্যাল কোঅর্ডিনেটে যে কোনো পজিশনকে নির্ণয় করতে পারি, এবং স্পেরিক্যাল কোঅর্ডিনেটের এক এরিয়া এলিমেন্টের সমীকরণ হয় r² ইন্টু সাইন থেটা ডি থেটা ডি সাই। দেখতে পাচ্ছ এটা মোটামুটি সহজ একটা ইকুয়েশন, এবং আরও মজার একটা ব্যাপার হলো আমাদের এখানে একটা ক্রস গুণন আছে, এবং সেই ক্রস গুণনে আমাদের কিন্তু এই থেটা কোণটাকে বিবেচনা করতে, মানে এই থেটা কোণের কস থেটাই হবে এই দুটা ম্যাগনিটিউডের সাথে যে রাশিটা গুণ থাকবে সেটা। কাজে যেহেতু আমার এখানে সাইন থেটা আছে, কাজে সাইন থেটার সাথে যদি আমি কস থেটা নিই তাহলে আমার ওভারঅল ইন্টিগ্রেশনটা করা আরও সুবিধা হয়ে যাবে। ওই কারণে আমরা এখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের বদলে স্পেরিক্যাল কোঅর্ডিনেট ব্যবহার করব। যদি আমি ব্যবহার করি তাহলে আমাকে প্রথমে এই সিগমাটা নিতে হবে, তারপর নিতে হবে এটা, আমি r² লিখতে ভুলে গেছিলাম, সেজন্য আমি দুঃখিত, এবং এখানে আমার হবে r²।
আই এম ভেরি ভেরি সরি। এখন আমরা এই যে এখানে যে এরিয়া এলিমেন্টটা আছে, এটা ছবির অংশ, এটা আমি আলাদা করে দিলাম। এই এরিয়া এলিমেন্টটা আমরা ইউজ করব। এবং আমার যে একটা ক্রস প্রোডাক্ট ছিল, সেই ক্রস প্রোডাক্টের কস থিটা টার্মটা আমি এখানে লিখে দিব ডি সাই। এখন আমার এই ছবি থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো যে আমার এই যে সাই, এই ইন্টিগ্রালের ক্ষেত্রে সাইড রেঞ্জটা হবে 0 থেকে 2 পাই, আর থিটার ক্ষেত্রে হবে 0 থেকে পাই, হাফ পাই বা হাফ অফ পাই। কাজেই আমি যদি প্রথমে ডিকিউ এর সাপেক্ষে ইন্টিগ্রালটা করে নিই, তাহলে আমার থাকবে কেবলমাত্র 2 পাই। কাজে আমি এগুলো মুছে দিয়ে নেক্সট লাইনে প্রসিড করি। আমি কনস্ট্যান্ট টার্মগুলো সব বের করে নিই, তাহলে হিসাব করতে সুবিধা হবে। এবং আমার থাকবে এই থিটা সংক্রান্ত যে টার্মগুলো, সেগুলো আমার থেকে যাবে। আমি যদি এখানে ইউ সাবস্টিটিউশন করি, ইউ ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাহলে অতএব ডি ইউ ইজ ইকুয়াল টু হবে কস থিটা ডি থিটা। তাহলে এটা হবে ইউ ডি ইউ বা হাফ ইউ স্কোয়ার। কাজেই আমার এই গোটা ইন্টিগ্রালটার মান হবে হাফ সাইন স্কোয়ার থিটা, আপার বাউন্ড পাই বাই 2, লোয়ার বাউন্ড 0। এবং আমি যদি বসাই, তাহলে সাইন স্কোয়ার 0 ইজ ইকুয়াল টু 0, তার সাথে হাফ গুণ করলে 0, সাইন স্কোয়ার পাই বাই 2 ইজ ইকুয়াল টু 1, তার সাথে হাফ গুণ করলে হবে হাফ। তাহলে আমার এখানে হাফ আর 2টা কাজে আমার হাফ মাইনাস 0 ইজ ইকুয়াল টু হাফ, হাফ আর এই 2 কাটা যাবে এবং পাই নিচে একটা পাইকে ক্যান্সেল করবে। তাহলে আমার ফোর্স উইল বি ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 32 পাই এপসাইলন নট আর স্কোয়ার। একটা হেমিস্ফিয়ার অপর হেমিস্ফিয়ারের উপর এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। ইলেকট্রিক্যাল প্রেশার যেহেতু একটা পুরাতন কনসেপ্ট হয়ে গেছে, কাজে আমি এটার পর বেশি প্রবলেম করাতে চাচ্ছি না। আমাদের ডেসক্রিপশন বক্সে এবং ওয়েবসাইটে সবসময় আরও রিসোর্স দেওয়া থাকে, তোমরা সেখান থেকে চাইলে কিছু প্রবলেম খুঁজে বের করে সলভ করতে পারো। এখন আমরা করব গত সপ্তাহে স্ট্যাকের ক্লাসে যে নতুন একটা টপিক ইন্ট্রোডাকশন করানো হয়েছে ক্যাপাসিট্যান্স, সেটার উপর আমরা এখন কিছু সহজ সহজ প্রবলেম সলভ করব। সে যেহেতু এখনও খুবই বেসিক একটা স্টেজে আছে, কাজেই আমি কঠিন কিছু প্রবলেম করবো না, খালি সহজ কিছু অ্যারেঞ্জমেন্টের ক্যাপাসিট্যান্স আমি দেখাবো। যেমন এটা হলো দুইটা সিলিন্ডার, কনসেন্ট্রিক সিলিন্ডার। এটার ব্যাসার্ধ এ, এটার ব্যাসার্ধ বি। এই সিস্টেমের ক্যাপাসিটেন্স আমাদেরকে বের করতে হবে। আরও স্পেসিফিকলি যদি আমি বলতে চাই, তাহলে হবে ক্যাপাসিটেন্স পার ইউনিট লেন্থ।
কারণ এটার লেন্থ যত বাড়ানো কমানো হবে ক্যাপাসিটেন্সটা তার সাথে লিনিয়ারলি ভ্যারি করবে, কাজে ক্যাপাসিটেন্স পার ইউনিট লেন্থ আমরা যেটা পাবো সেটা হলো একটা স্পেসিফিক অ্যান্সার। কাজে আমি এখানে একটা ইউনিট লেন্থের দুটা সিলিন্ডার ধরে নিলাম, তা আমরা যদি ইউনিট লেন্থ ধরে নিই তাহলে আমরা যেটা পাবো সেটা হলো স্পেসিফিক অ্যান্সারটা। আমরা গাউস ল এর অ্যাপ্লিকেশন থেকে জানি যে আমি যদি এই মাঝখানের যে রিজনে যাই তাহলে আমার এই সিলিন্ডারের ফিল্ডটা একটা লাইন চার্জের ফিল্ডের মতো কাজ করবে এবং সেই ফিল্ডটা হবে E of R is equal to R। আমাদের যেহেতু ক্যাপাসিটেন্স বের করতে গেলে চার্জ এবং ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স দুইটা লাগবে, কাজে আমরা এটার ইন্টিগ্রেশন করে পটেনশিয়াল ডিফারেন্সটা বের করব এবং আমরা ধরে নেব যে এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ চার্জ দেওয়া হয়েছে। যেহেতু আমার ইউনিট লেন্থ কাজে আমার এই লাইন চার্জ ডেনসিটিটা হয়ে যাবে কিউ। তাহলে অতএব del V is equal to minus BA E dot dr। আমি ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি না, আমি সরাসরি উত্তরে যেতে যাচ্ছি। এটা উত্তর, কাজে আমার ক্যাপাসিটেন্স হবে পি বাই, যদি আমি কিউ কিউ বাদ ক্যান্সেল করি তাহলে আমার থাকবে 1/2πε0 B/A। এটাই হলো আমার ক্যাপাসিটেন্স পার ইউনিট লেন্থ। আমি ইউনিট লেন্থ নেওয়ার কারণে আমার এখানে যেটা বেশি সেটা হলো ক্যাপাসিটেন্স। যদি অন্য কোনো লেন্থ থাকে তাহলে জাস্ট লেন্থটা গুণ করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা আরেকটা সহজ অ্যারেঞ্জমেন্ট নিব, সেটা হলো সিলিন্ডারের বদলে আমরা এখন স্পিয়ার নিব। নোটেশনগুলো থাকবে আগের মতোই। এখন এটার ক্যাপাসিটেন্স আমাদের বের করতে হবে। এটার ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড হলো তাহলে আমাদের যে পটেনশিয়াল ডিফারেন্স হবে সেটা হবে B/A Q 4πε0 R² dr। তাহলে আমাদের মানটা দাঁড়াবে এরকম। এখানে একটা ক্যাচ আছে, আমরা এই ছবি দেখে যেটা বুঝতে পারছি সেটা হলো বি এর মান এর থেকে বড়, কাজেই 1/B 1/A থেকে ছোট হবে, কাজেই এই রাশিটার মান হবে নেগেটিভ এবং গোটাই রাশিটার মানই হবে নেগেটিভ। এখন আমরা যখন ক্যাপাসিটেন্স হিসাব করব তখন আমরা নিচে কোনো নেগেটিভ ভোল্টেজ নিয়ে যাব না। যদি কখনো নেগেটিভ ভোল্টেজ আসে তার মানে আমাদের যেভাবে চার্জগুলো দেওয়ার কথা সেভাবে চার্জ না দিয়ে আমরা তার বিপরীতভাবে চার্জ দিচ্ছি, সেক্ষেত্রে আমরা মডুলাস নিয়ে সেটা পজিটিভ মানটা আমরা ক্যাপাসিটেন্সের ইকুয়েশনে বসাবো। এইটা হলো এই অ্যারেঞ্জমেন্টের
ক্যাপাসিটেন্স। সরি, আমি আসলে এখানে কিউ দিয়ে ভাগ দিতে ভুলে গেছিলাম, ওইখানে কিছুটা ভুল হয়ে গেছিলো। এটা হলো আমাদের অরিজিনাল এক্সপ্রেশন। এখন আমরা এই এক্সপ্রেশন থেকে একটা কিউরিয়াস জিনিস লক্ষ্য করতে পারি। এখানে বি হলো আউটার যে স্পিয়ার, সেই আউটার স্পিয়ারের রেডিয়াস। এখন আমরা এটাকে যদি বাড়াতে বাড়াতে একদম ইনফিনিট পর্যন্ত নিয়ে যাই, তাহলে আমাদের এই টার্মটা হয়ে যাবে 1/∞ = 0। তখন আমাদের ক্যাপাসিটেন্সের মানটা দাঁড়াবে 4πε0 হ্যাঁ, এখন আমাদের খানিকটা মিস্টেক হয়ে গেছে। আমি অত্যন্ত দুঃখিত যে আমার এতগুলো ভুল হচ্ছে। আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তো এই কারণে আমি আমার লেকচারগুলো প্রিপেয়ার করার জন্য সেই পরিমাণ সময় পাই না। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এটা হলো আমাদের ক্যাপাসিটেন্সের মান, এবং আমরা যদি 1/বিটাকে ইনফিনিট করি তাহলে এটা হয়ে যাবে 0। কাজে সেক্ষেত্রে আমার ক্যাপাসিটেন্সটা দাঁড়াবে 4πε0a। তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হলো যে একটা সিঙ্গেল আইসোলেটেড স্পিয়ারের ক্যাপাসিটেন্স, যেটা হবে 4πε0 টাইমস ইজ রেডিয়াস। এবং স্ট্যাক যেরকমটা বলেছিল, যদি ε0-এর সাথে লেন্থ গুণ করা থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমি ক্যাপাসিটেন্সের যেটা বের করে, যে এক্সপ্রেশনটা বের করেছি সেটা ডাইমেনশনালি সঠিক ছিল। আগেরটাই আমার ε0 ডিভাইডেড বাই লেন্থ আসছিল জন্য আমি বুঝতে পেরেছিলাম যে এখানে আমার কিছু ভুল হয়েছে, ঠিক যেমনটি ইস্তিয়াক বলেছিল। আজকে থেকে যেসব প্রবলেম সলভিংয়ের ক্লাস নেওয়া হবে সেগুলোর একটা নতুন ফিচার হবে। আজকের ক্লাস থেকে আমরা ম্যাগনেটিজমের উপর প্রবলেম সলভ করা শুরু করব। এতদিন ধরে সাবিত যেসব লেকচারগুলো নিয়েছে সেগুলো থিওরিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে অ্যাপ্রিসিয়েবল হলো, সেগুলো দিয়ে আসলে আমরা কোনো ইউনিক ম্যাথ বা প্রবলেম খুঁজে পাই না। সেখানে সবসময় কোনো না কোনো মোর অ্যাডভান্স থিওরি বা মোর অ্যাডভান্স কোনো একটা ফর্মুলা যুক্ত থাকে, যে কারণে আমরা এতদিন ধরে কোনো ম্যাগনেটিজমের প্রবলেম তোমাদের দেখাতে পাইনি। তবে এখন আমরা যেহেতু সেসব অ্যাডভান্স ইকুয়েশন এবং থিওরিগুলোর সাথে পরিচিত হতে শুরু করেছে, সেহেতু আমরা আজকে থেকে তোমাদের ম্যাগনেটিজমের প্রবলেম দেখাতে পারবো এবং নিয়মিত ম্যাগনেটিজমের প্রবলেম দেখানো হবে ইনশাল্লাহ। তো ম্যাগনেটিজমের প্রথম প্রবলেমটা করানোর আগে আমি একটা কুইক রিভিউ করতে চাই যে একটা ম্যাগনেটিক ফিল্ডে, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে কীভাবে একটা চার্জ পার্টিকেল আচরণ করে। তোমার সাবিত ভাইয়া তোমাদের দেখাইছিল যে এরকম একটা ইউনিক ম্যাগনেটিক ফিল্ড, যারা তোমার এই চিহ্নগুলোর মানে বুঝতে পারছো না, বা হয়তো এগুলোর জায়গায় এগুলো দেখে থাকো, তাদের জন্য বলছি। এগুলো হলো আসলে এই যে বোর্ড বা কাগজের প্লেন, সেই প্লেন থেকে বের হচ্ছে বা সেই প্লেনে ঢুকছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করতে বোঝানো হয়। আমরা যদি একটা অ্যারো কল্পনা করি, তাহলে অ্যারোর সামনের দিকে একটা শার্প টিপ থাকে এবং পেছনের দিকে থাকে ফেদার। কাজে আমি যখন এটাকে এভাবে ঢুকাবো তখন আগে ফেদারগুলো কাগজে ফুটা করবে, এবং আমরা যদি পেছন থেকে সামনের দিকে আনতে যাই তাহলে আগে টিপগুলো কাগজে একটা ফুটা তৈরি করবে। তার মানে এই চিহ্নের অর্থ হলো এভাবে ম্যাগনেটিক ফিল্ড কাগজের প্লেন অতিক্রম করছে, এবং এই চিহ্নের মানে হলো এভাবে ম্যাগনেটিক ফিল্ড অতিক্রম করছে।
ধরি এখানে কোনো চার্জ পার্টিকেল কিউ চার্জ ভি বেগ নিয়ে যাচ্ছে, তাহলে আমরা যেটা জানি যে এর উপর ফোর্স কাজ হবে, ফোর্সটা হবে কিউ ভি ক্রস বি। এক্ষেত্রে এই ফোর্সটা হবে দিস, ফোর্সটা এরকম হবে। এটা হলো আমার ভেলোসিটির দিক এবং এটা হলো আমার ম্যাগনেটিক ফিল্ডের দিক, এবং আমি যদি হাতটা ঘুরে তাহলে এটা আমার ডাউনওয়ার্ড ফেস করছে। কাজেই ইনিশিয়ালি আমার ম্যাগনেটিক ফোর্সটা এই দিকে, এবং তাহলে বুঝতে পারছো কী হবে, এভাবে সে ঘুরতে থাকবে এবং তার যে সেন্টারটা হবে এই ইনিশিয়াল ফোর্সের যে দিক ছিল সেই দিকে কোথাও, সেটা আমরা এবং অ্যাপ্রোপ্রিয়েট পজিশনটা আমরা ফর্মুলা দ্বারা বের করতে পারবো। কিন্তু সবসময় যে তোমাকে এরকমই সহজ সরল কোনো একটা বেগ দিয়ে তোমাকে চার্জ পার্টিকেল দিয়ে প্রবলেম দেবে সেটা না। অনেক সময় আরও কম্পোনেন্ট যোগ করতে পারে। যেমন ধরো একটা কম্পোনেন্ট, এমন একটা ভেলোসিটি দিল যে একটা কম্পোনেন্ট আছে একটা কম্পোনেন্ট আছে এই ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার, আরেকটা আছে ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল। তখন যেটা হবে সেটা হলো যে এটা তখন একটা হেলিক্যাল পাথ নেবে। আমার এই যে পার্টটা পারপেন্ডিকুলার সেটা এই পার্টিকেলটাকে ঘোরাতে থাকবে, কিন্তু যেটা প্যারাল সেটাকে একটা ট্রান্সলেশন ও মোশন প্রদান করবে। কাজেই এরকম একটা হেলিক্যাল মোশন আমরা পাবো। আর এখন তোমাদেরকে আমি একটা কনসেপচুয়াল প্রবলেম দিব। ধর একটা চার্জ পার্টিকেলকে আমরা এই স্ট্রেট লাইন বরাবর, মানে হরিজন্টাল সাথে প্যারালাল একটা লাইন বরাবর আমরা এটাকে ছুঁতে চাই, বা এটাকে আমরা কোনো একটা স্ক্রিনে প্রজেক্ট করতে চাই। কিন্তু আমরা এখানে গ্র্যাভিটিকে কনসিডার করবো। কাজে গ্র্যাভিটি করবে কি, এটাকে এভাবে বেন্ড করে দেওয়ার চেষ্টা করবে। এটাকে মিটিগেট করার জন্যে আমরা কি করব, আমরা এই দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিব। এই ফিল্ডটা হবে বি। এই বিটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, তবে ভিটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমার প্রশ্ন এখন তোমরা যেটা বের করতে পারো সেটা হলো যে ভি এর কোন মানের জন্য আমরা গ্র্যাভিটিকে একদম পুরোপুরিভাবে ক্যান্সেল করতে পারবো এবং এটা একদম সহজ রাস্তায় যেতে পারবে। এটার অ্যান্সার আমি করে দিচ্ছি না, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তোমার ফোর্সের ইকুয়েশনে এমজি বসায় দিলে তুমি রেজাল্টটা পেয়ে যাবা। তবে আমার আসল কোশ্চেন সেটা হলো যে যদি আমি পার্টিকেলটাকে এর চেয়ে বেশি বা এর চেয়ে এই নির্দিষ্ট বেগ ভি এর চেয়ে বেশি বা ভি এর চেয়ে কম কোনো একটা বেগ প্রদান করি, তাহলে এর ট্রাজেক্টরিটা কীরকম হবে। তো ম্যাগনেটিক ফোর্স এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে একটা কার্যকরী উপায় হলো যে পার্টটুকুর কারণে আমার কোনো একটা স্পেসিফিক প্যাটার্ন অফ ট্রাজেক্টরি, যেমন ধরো এক্ষেত্রে স্ট্রেট লাইন বা যদি অন্য কোনো ফোর্স না থাকে তাহলে আমার একটা সার্কুলার ট্রাজেক্টরি সেটা অবটেন হবে, সেটাকে আমি আলাদা করব এবং আমার তারপর ভেলোসিটির যেসব কম্পোনেন্টগুলো বাকি থাকবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি সেটা প্রথমে ধরি যে ভি এর থেকে বেশি কোনো একটা বেগ দেওয়া হলো, দিক আমার একই আছে। কাজে যে ভি এর ম্যাগনিটিউডের জন্য আমার মিটিগেট করা হবে সেটা তো গ্র্যাভিটিকে মিটিগেট করবে, সেটা তো গ্র্যাভিটিকে মিটিগেট করবে এবং তার সাথে যে এক্সট্রা কিছু ভেলোসিটি ম্যাগনিটিউড বাকি থাকবে সেটার কারণে এটা এই দিক বরাবর বা এটা কোন দিক হবে ক্লকওয়াইজ একটা রোটেশন পাবে। কাজেই এক্ষেত্রে আমার ট্র্যাজেক্টরিটা হবে এরকম। এটা হলো আমার বেস লাইন, মানে যে লাইন বরাবর আমি যেতে যাচ্ছিলাম, এটা এভাবে নিচের দিকে লুপ করতে থাকবে এবং একটা হেলিক্যাল পাথে এটা অগ্রসর হতে থাকবে এই লাইন বরাবর। কাজে তোমরা বুঝতে পারছো যদি আমি ভি এর চেয়ে কম স্পিড দিই তাহলে কী হবে, সেক্ষেত্রে আমার খালি লুপ করার দিকটা চেঞ্জ হয়, তখন কাউন্টার ক্লকওয়াইজ করবে এবং এভাবে লুপ করতে থাকবে।
আমাদের প্রথম প্রবলেমটা আইফোতে এসেছিল, সালটা আমার মনে নাই, সম্ভবত অনেক আগেকার, এই 2000 সালের আগেকার কোনো একটা আইফোতে এসেছিল। সেটা হলো যে এখানে একটা চার্জ এমিটার আছে, যেটা একটা নির্দিষ্ট মাস এবং নির্দিষ্ট চার্জ বিশিষ্ট কণা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে সব দিকে ছুটতে থাকে। একদম এভাবেও ছুটতে থাকে, এভাবেও ছুটতে থাকে, এভাবেও ছুটতে থাকে, এভাবে ছুটতে থাকে, এভাবেও ছুটতে থাকে, মানে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত সব অ্যাঙ্গেলে এটা সেম মাস, সেম চার্জ এবং সেম ভেলোসিটিতে পার্টিকেল ছুটতে থাকে। এখন আমরা এমন একটা ম্যাগনেটিক ফিল্ড ডিজাইন করব যেটা হবে অনেকটা এইরকম শেপের। আমি এখানে যে প্যারাবোলা অন্তর্ভুক্ত যে রিজনটা দেখতে পাচ্ছি, এইখানে আমার একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এটা আমি ডিরেকশন বোঝাচ্ছি না, আমি ডিরেকশনটা এখনও পর্যন্ত আমি জানি না, কারণ আমি জানি না যে আসলে চার্জগুলো পোলারিটি কীরকম। এই ম্যাগনেটিক ফিল্ডটা আমি এমন স্ট্রেংথে দেব যাতে সবগুলো পার্টিকেল এই পয়েন্টে এসে মিট করবে, মানে এই পয়েন্টে সবগুলো চার্জের ট্র্যাজেক্টরি কনভার্জ করবে। এই দুটো পয়েন্টকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইনক্লুড করতে পারবো না, এবং আমাকে এই ওয়াই অক্ষ বরাবর এই ফিল্ডটাকে কি বলে সিমেট্রিক হতে হবে। তো এখানে আমরা আমরা এখানে চাইলে কার্টেসিয়ান দিয়ে করতে পারতাম, তবে আমরা দেখব যদি আমরা পোলার দিয়ে করি তাহলে আমরা একটা ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ পাবো। তার আগে আমাদের বুঝতে হবে যে এই ম্যাগনেটিক ফিল্ডটা কী করে এই জায়গায় সবগুলো ট্র্যাজেক্টরিকে কনভার্জ করতে সাহায্য করবে। ধরি কয়েকটা পার্টিকেল এইভাবে স্ট্রেট লাইন ট্র্যাজেক্টরিতে গিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করলো। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই ম্যাগনেটিক ফিল্ডটা হবে পুরোপুরি এই বোর্ডের প্লেনের সাথে হরিজন্ট, এবং এই গতিগুলো বোর্ডের প্লেনের মধ্যে কনফাইন, কাজে যেটা হবে আমি একটা পিওর রোটেশনাল মোশন পাবো। এবং এটা পার হয়ে যাওয়ার পর এই যে এই ম্যাগনেটিক ফিল্ড থেকে পার হওয়ার সময় এটা যে অ্যাঙ্গেলে ছিল সেই অ্যাঙ্গেলে আবার যেতে থাকবে, এবং সেই অ্যাঙ্গেলটা যদি এই পয়েন্টের দিকে তাক করা থাকে তাহলে ইভেনচুয়ালি সবগুলো পার্টিকেল এদিকে চলে আসবে। আমি দুঃখিত, এই প্রবলেমে আসলে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা দেখাচ্ছিল আমাদেরকে এই বাউন্ডারির জন্য একটা ইকুয়েশন বের করতে বলা হয়েছিল। এখন আমরা যে আগের চিত্রে যে ট্র্যাজেক্টরিগুলো দেখেছিলাম সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে আমার এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে ইউনিফর্ম সার্কুলার মোশনটা হতো সেটা কেন্দ্রটা হবে এই অরিজিনে। এবং যেহেতু আমরা ট্র্যাজেক্টরিগুলো প্রেডিক্ট করে আরও বুঝতে পেরেছিলাম যে এই হেমিস্ফিয়ারে আমার যে ট্র্যাজেক্টরিটা পাবো ওর অন্য হেমিস্ফিয়ারে আমি সেরকম ট্র্যাজেক্টরিটা পাবো। এখানে আমরা যদি এই হেমিস্ফিয়ারের জন্য যদি আমরা বাউন্ডারি বের করতে পারি, কাজে সেটা আমরা অন্য হেমিস্ফিয়ারের জন্য প্রয়োগ করতে পারবো। খালি আমাদের কয়েকটা ভ্যারিয়েবলে চেঞ্জ করা লাগবে।
তো এখন আমরা এইভাবে আমরা সবগুলো সেট করে দেওয়ার পর বুঝতে পারছি যে যদি আমরা এটাকে পোলার কোঅর্ডিনেটের অরিজিন ধরি তাহলে আমার এই প্রত্যেকটা চার্জ পার্টিকেলের জন্য আমি এই ম্যাগনেটিক ফিল্ডের বাউন্ডারি এক একটা করে পয়েন্ট পাবো। এই কারণে আমি বলছিলাম যে এখানে যদি আমরা পোলার কোঅর্ডিনেট ইউজ করি তাহলে একটা ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ পাবো, সেটা হলো যে আমরা ডাইরেক্ট এটার জন্য একটা ফর্মুলা বের করে একটা উপায় পেয়ে যাচ্ছি। কাজে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো যে এখান থেকে যেসব ইনফরমেশনগুলো আমরা পাবো সেই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমাদেরকে কিছু একটা ইকুয়েশন বের করতে, যেখান থেকে আমরা সব কনস্ট্যান্ট পাবো খালি এই দুটা বাদে, তখন এই দুটা দিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারবো। এখানে আমরা লক্ষ্য করি এই পয়েন্টটা একটা প্রজেকশন এখানে করা হয়েছে, কাজেই এই দুটা হলো 90 ডিগ্রি এবং এটা হলো আমার বৃত্তের পরিধি, যত দেখতে তত ভালো হয়নি পরিধি, এবং এটা হলো আমার ব্যাসার্ধ। কাজেই আমার এই যে এই কোণটাও হবে আমার 90 ডিগ্রি এবং এই কোণটাও হবে আমার 90 ডিগ্রি। কাজেই এখানে যেটা করছে এটা যেহেতু সাই, এটাও হবে সাই, কাজে এটাও হবে সাই। আর এখন আমরা যে আমরা আরেকটা ইনফরমেশন পাচ্ছি সেটা হলো যে এখান থেকে এখান পর্যন্ত যে লেন্থ, সে লেন্থটা হলো এ। আমাদের এর মান দেওয়া, আমাদের এরটা পরিচয় দেওয়া আছে, কাজে আমরা এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে পারি। এবং আমরা এখানে যেসব ভ্যারিয়েবল ইউজ করছি সেগুলোতে আমরা এর একটা ইকুয়েশন বের করতে পারি, সেটা হলো যে আর কস সাই প্লাস ক্যাপিটাল আর সাইন সাই ইজ ইকুয়াল টু এ। এটা হলো আমাদের এক্সপ্রেশন। এখন আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আরটা আমাদের দেওয়া নেই, তবে আমরা যেহেতু জানি এটা ম্যাগনেটিক ফিল্ডের একটা রোটেশন, কাজে আমরা ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেলের ট্র্যাজেক্টরি প্রপার্টিসগুলো কাজে লাগিয়ে আরটা আমরা বের করতে পারবো। যেহেতু আমার একটা কনস্ট্যান্ট স্পিড ভিতে বেরোচ্ছে, কাজে আমি ধরে নিতে পারি যে এই সার্কুলার ট্র্যাজেক্টরিতে ট্যানজেনশিয়াল স্পিডটা হবে ভি। QVB will be equal to mv স্কয়ার বাই আর। তাহলে আর হবে mv QB। এখন আমরা এই আরটাকে জানা যেসব কোয়ান্টিটিগুলো ছিল সেগুলো দ্বারা আমরা রিপ্লেস করতে পেরেছি। আমরা এগুলো সব জানি, আমরা এ জানি, এবং আমাদের একমাত্র ভ্যারিয়েবলগুলো হলো আর এবং থেটা। কাজে আমরা আমাদের ইকুয়েশনটা বলতে গেলে পেয়ে গেছি। এটা ইমপ্লিসিট ফর্মে আছে, তবে তোমরা যারা চাও তোমরা চাইলে এটাকে এক্সপ্লিসিট ফর্মেও নিয়ে যেতে পারো। এবং আমরা যদি এই কনভার্সন পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের যেসব ট্রান্সফরমেশন ইকুয়েশন সেগুলো যদি ব্যবহার করি তাহলে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব। এখন তোমরা দেখতে যদি আমরা এটা প্রথম থেকে কার্টেসিয়ানে বের করতে যেতাম তাহলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হতো, কিন্তু আমরা যেটা করেছি আগে আমরা পোলার কোঅর্ডিনেট ইউজ করে আমরা একটা সহজ এক্সপ্রেশন বের করেছি, দিয়ে তারপর আমরা ওটাকে কার্টেসিয়ানে নিয়ে গিয়ে আমরা এইভাবে আগে আমরা ডাইরেক্ট কার্টেসিয়ানে করার চেয়ে কম পরিশ্রম করে আমরা একটা ফর্মুলা পেয়ে যেতে পারি।
এই নেক্সট প্রবলেমটা আর একটু হার্ড। এই বক্সটা হলো একটা এমিটার, যেটা একটা নির্দিষ্ট মাস চার্জ এবং ভেলোসিটিতে পার্টিকেল এমিট করে এই এসএম বরাবর। এখন আমরা এমনভাবে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে যাই যাতে এটা এসএম বরাবর না গিয়ে এই এসটি বরাবর গিয়ে টি বিন্দুতে এটা চলে আসবে। এখন আমরা দুইভাবে ম্যাগনেটিক ফিল্ডটাকে অ্যাপ্লাই করতে পারি। কাজে এই প্রবলেমের দুটো সাব প্রবলেম আছে। একটা হলো বি পারপেন্ডিকুলার টু এসএমটি। আমরা জানি যে কোনো তিনটা বিন্দু মিলে একটা সমতল গঠন করে। আমরা এসএমটি নিয়ে একটা সমতল গঠন করছি এবং সেই সমতলের উপর লম্ব আকারে থাকবে। এটা ছিল আমাদের প্রথম সাব প্রবলেম। যেহেতু আমরা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার পার্টিকেল এমিট করছি, কাজে আমাদের একটা রেডিয়াল, কাজে আমাদের ট্রাজেক্টরিটাও একটা রেডিয়াল আর্কের মতো। কাজে আমরা যদি এটার রেডিয়াস এবং পার্টিকেলের স্পিডটা যদি আমরা বের করতে পারি, তাহলেই আমরা আমাদের সলভটা করে ফেলতে পারবো। এটার লেন্থ দেওয়া ছিল ডি, এটা হলো আমাদের ডিজায়ার কোঅর্ডিনেট আর, এবং সেই সাথে কোশ্চেনে এই এসএম আর এসটি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা দেওয়া ছিল আলফা। এখন আমরা এই এসটি ধরে নিয়ে এটা কেন্দ্র, ও থেকে আমরা এসটি এর উপর একটা লম্ব আঁকলাম। এখন আমাদের এটা হলো আর, এটাও হলো আর, কাজে এই এসটিও এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান দুটা বাহু আছে সেটা শীর্ষবিন্দু থেকে বেজের উপর যে লম্ব আঁকা সেটা এটাকে সমদ্বিখণ্ডিত করে। কাজে এটা হলো d/2, এটা হলো d/2। এখন আমরা লক্ষ্য করি এই লাইনটা হলো এই লাইনের পারপেন্ডিকুলার। কাজে আমার এটা হলো আলফা, এটা হলো এই কোণটা হলো 90 মাইনাস আলফা। তাহলে এই সমকোণী ত্রিভুজে আমার cos 90 ডিগ্রি মাইনাস আলফা হবে d/2 ডিভাইডেড বাই আর। এখন cos 90 বাই আলফা মানে হলো সাইন থিটা। কাজে আরটাকে যদি আমি এদিকে নিয়ে নিই তাহলে আমার হবে r = d/2 সাইন আলফা। এটা হলো আমার রেডিয়াস। এখন আমরা যেহেতু রেডিয়াস পেয়ে গেছি, কাজে আমরা আগের বারে যে ফর্মুলাটা বের করেছি mv/qb, এখানে যদি আমরা আর এর বদলে d/2 সাইন আলফা বসাই দিই তাহলে আমরা বি এর মানটা পেয়ে যাব। এটা গেল সাব প্রবলেম 1। এবার সাব প্রবলেম 2। এক্ষেত্রে P is parallel to ST। এবার আরেকটু টুইস্ট যোগ হয়েছে প্রবলেমটায়, তবে অবজেক্টিভটা আগের মতো, আমাদেরকে বি এর মান বের করতে হবে। তো এবার আমরা যেটা খেয়াল করব সেটা হলো এবার কিন্তু আমাদের ভেলোসিটিটা একদম পুরোপুরি পারপেন্ডিকুলার না, আবার পুরোপুরি প্যারালালও না। কাজে যেটা হবে, আমরা আগে যেটা দেখেছিলাম একটা হেলিক্যাল ট্র্যাজেক্টরি আমরা এবার পাবো। এবং আমরা যদি
আমরা যদি আগের ওই হেলিক্যাল পাথটার দিকে মনোযোগ দিই তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ছাড়া যদি ট্র্যাজেক্টরি যদি তো এটা তাহলে হয় এভাবে হেলিক্সটা যায়, নলে এভাবে হেলিক্সটা যায়। কাজেই যদি এস থেকে বের হয়ে আমাকে টিতে হিট করতে হয় তাহলে আমাদেরকে এই হেলিক্সের যে সার্কুলার অরবিটের ব্যাপারটা আছে, মানে হেলিক্সের যে একটা সার্কেল আছে সেই সার্কেলকে পূর্ণ সংখ্যকবার আবর্তন করতে হয়, নইলে আমি এস থেকে গিয়ে টিতে মিলিত হতে পারবো না। এটা আমাদের প্রবলেমটাকে আরও স্পেসিফিক করে দিয়েছে এবং এটাকে আরও সলভেবল করে তুলেছে। কাজে আমি এখন ভেলোসিটিটাকে দুই পার্টে ভাগ করব। একটা হলো ভি কস আলফা আর একটা হলো ভি সাইন আলফা। এখন ভি কস আলফাটা যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল, কাজেই এটা কারণে পার্টিকেলটা ওই অরবিট সার্কুলার অরবিট না করে হেলিক্যাল পথে যাবে, মানে এই লাইন বরাবর তার ট্রান্সলেশনাল ভেলোসিটিটা হবে এটা, আর এটার কারণে সে ভি সাইন আলফা টেনজেন্সিয়াল বেগে অরবিট করতে থাকবে। এখন যেহেতু আমাদের খালি পূর্ণ সংখ্যক বা আবর্তন করতে বলেছে, কতবার আবর্তন করতে হবে সেটা বলে নাই, কাজেই আমরা এখানে একটা নতুন ভ্যারিয়েবল আমদানি করবো, সেটা হলো এন, এবং আমরা বি এর ফাইনাল এক্সপ্রেশন দেখবো যে এনটা থাকবে। তার মানে এটার উত্তর একটা না, বরঞ্চ একটা রাশির সকল গুণিতকই হবে এই বি এর উদ্দিষ্ট মান। একটা মানের জন্য দেখা গেল যে একবারই আবর্তন করলো, একটার জন্য দেখা গেলো 5 বার করলো, একটার জন্য দেখা গেলো 10 বার করলো, এভাবে চলতে থাকবে। তো আমাদের এখন দেখতে হবে যে আমরা এখানে কি কি জানি। আমরা এখানে জানি ডি, ভি এবং আলফা, সেই সাথে আমরা এমও জানি, কিও জানি। আমরা যেটা জানি না সেটা হলো যে আর, তারপর আমাকে কত টাইমের মধ্যে পূর্ণ সংখ্যক বা পাক দেওয়া লাগবে সেগুলো জানি না। কাজে আমাদেরকে ইকুয়েশন তৈরি করে সেগুলোকে কোনোভাবে জানা কোয়ান্টিটিগুলোকে দিয়ে এলিমিনেট করতে হবে, এবং সেটা করার প্রথম স্টেপ হলো যে আমরা জানা এবং অজানা ভ্যারিয়েবলগুলোর সমন্বয়ে ইকুয়েশন তৈরি করব। ধরি টি টাইম লাগবে আমার এস থেকে টিতে যেতে, কাজেই ওটা হবে আমার ডি বাই ভি কস আলফা। এবং এটা গেল আমি যদি ট্রান্সলেশনাল পার্টটার কথা বিবেচনা করি তাহলে, আর আমরা যদি অরবিটাল পার্টটার কথা বিবেচনা করি তাহলে এটা হবে 2 পাই আর এন, মানে এন বার আবর্তন করবে সাইকেলটাকে ভি সাইন থেটা, যেহেতু আমার ট্যানজেন্সিয়াল ভেলোসিটি ভি সাইন থেটাই থাকবে। যে আমরা জানি যে ম্যাগনেটিক ফোর্সের যে কাজ সেটা গতির কোনো পরিবর্তন, গতির ম্যাগনিটিউডে কোনো পরিবর্তন করতে পারে না, কেবলমাত্র তার দিকটা পরিবর্তন করতে পারে। আর আমরা আর তো জানি, আমরা আর এর মান আগে বের করেছি, আর এর মানটা আমি এখানে সাবস্টিটিউট করে দেবো এম ভি বাই কিউবি। তাহলে এখন আমরা লক্ষ্য করি আমাদের এখন টি টপ সোয়েট, কারণ আমরা এখানে আরও অনেক পক্ষ পেয়ে গেছি, কাজে আমরা চাইলে এখন টিটাকে মুছে দিতে পারি। আমরা ডি জানি, ভি জানি, আলফা জানি, 2 পাই একটা কনস্ট্যান্ট, এন আমাদের দরকার, ভি সাইন থেটাও জানি, এম জানি, ভি জানি, কিউ জানি, খালি বি জানি না। কাজে দেখা যাচ্ছে আমাদের ইকুয়েশনটা সলভ হয়ে গেছে। এখন আমরা যদি পক্ষ বদল করে খালি বিটাকে রেখে দিই তাহলে আমরা যে এক্সপ্রেশনটা পাবো সেটাই হবে বি এর এক্সপ্রেশন। সেই পক্ষ বদলের কাজটা আমি তোমাদের উপরে ন্যস্ত করে দিলাম। আজকের মতো ম্যাগনেটিজমের শেষ প্রবলেমটা আমি এখন করাবো। এই প্রবলেমটা আগের প্রবলেমগুলোর মতোই, তবে তারও একটা হার্ডার ইটারেশন। এই প্রবলেমটার জন্য আমরা প্রথমে কোঅর্ডিনেটগুলোকে সেট করে নিব। আমরা এই দিকটাকে ধরে নিচ্ছি আই হ্যাটের দিক এবং এই দিকটাকে ধরে নিচ্ছি জে হ্যাটের দিক। গ্র্যাভিটি ইনফ্লুয়েন্সে আমরা একটা পার্টিকেলকে এই আই যে আই মানে তো এক্সের একক ভেক্টর, যে মানে ওয়াইয়ের একক ভেক্টর, কাজে আমরা একটা পার্টিকেলকে এক্স ওয়াই প্লেনে একটা ভেলোসিটিতে প্রদান করব এবং সেখানে গ্র্যাভিটি ইনফ্লুয়েন্স থাকবে। কাজে গ্র্যাভিটি এটাকে বেন্ড করানোর চেষ্টা করবে। আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো যে হরিজন্টালি
হরিজন্টালি মিনিমাম কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলে এবং কোন দিকে প্রয়োগ করলে আমরা নিশ্চিত করতে পারবো যে গ্র্যাভিটির কারণে এটা এই পার্টিকেলটা যেগুলো আমরা এই এক্স ওয়াই প্লেনের ভেলোসিটিতে নিক্ষেপ করবো সেগুলো পড়ে যাবে না। তো আমরা হরিজন্টাল ম্যাগনেটিক ফিল্ডটা ভেলোসিটি বের করার জন্য সর্বপ্রথমে যেটা করব সেটা আমরা আমাদের যে থার্ড ভেক্টরটা লাগবে কে হেড সেটা আমরা নির্বাচন করব, এমনভাবে নির্বাচন করব যাতে এটা আমাদের ভেক্টর গুণের যে নর্মাল নিয়মগুলো আছে যেমন আই হেড ক্রস জে হেড ইজিক্যাল টু কে হেড এসব নিয়মগুলোকে মেনটেন করে চলে। আমরা যদি আই হেড গুণন জে হেডের দিকটা নির্ণয় করতে চাই তাহলে এটা হবে এটা, কাজে আমাদের কে হেডের দিক হবে এটা, এবং ধরে নিই আমাদের মিনিমাম ম্যাগনেটিক ফিল্ড হবে বি। তাহলে আমাদেরকে এখন যেহেতু এটা এখানে আমাদের ট্রাজেক্টরি কনস্ট্যান্টের ব্যাপার আছে, কাজে আমাদের এখানে ইকুয়েশন অফ মোশন আমাদেরকে হাজির করতে হবে। ইকুয়েশন মোশন হবে এফএল মাইনাস এমজি জে হেড ইজ ইকুয়াল টু এক্স প্লাই এ ওয়াই জে। এখন এটা হলো কিউ পি এক্স আই প্লাস পি ওয়াই জে ক্রস পি কে মাইনাস এম জি জে এম এক্স আই জে। আমরা জানি আই হেড ক্রস কে হেড ইজ ইকাল টু মাইনাস জে হেড, আর জে হেড ক্রস কে হেড ইজ ইকাল টু আই হেড, কাজে আমরা ওই রেজাল্টগুলো বসিয়ে দিই। কিউবি ভি এক্স এখানে আমার হয়ে যাবে জে হেড প্লাস কিউবি ভি ওয়াই এটা হয়ে যাবে আই হেড মাইনাস এম জি জে হেড ইজ ইকুয়াল টু জে হেড। কাজে আমরা এখন দুইটা দিকের জন্যে মানে আই হেডের জন্য একটা ইকুয়েশন পেয়ে গেছি এবং জে হেডের জন্য একটা ইকুয়েশন পেয়ে গেছি। এই ইকুয়েশনগুলো আমি উপরে লিখে রাখি, এগুলো আমাদের কাজে আসবে। একটা হলো মাইনাস কিউবি ভি এক্স বাই এম মাইনাস জি ইজ ইকুয়াল টু এ ওয়াই, এটা হলো একটা, আর কিউবি ভি ওয়াই বাই এম ইজ ইকুয়াল টু এ এক্স। এবং আমরা যদি এটাকে এগুলোকে ডিফারেন্সিয়াল ফর্মে নিয়ে যাই তাহলে এগুলো দাঁড়াবে এখানে যেহেতু জে হেড আমার এখানে ওয়াই ছিল ডি ভি ওয়াই ডিটি, তাহলে এখানে হবে এক্স ডিটি। এখন আমরা লক্ষ্য করি আমার ডিভি ওয়াই ডিটি এর সমীকরণে ভিএক্স আছে এবং ডিভিএক্স ডিটি এর সমীকরণে ভিওয়াই আছে। কাজেই আমি যদি যে কোনো একটা ইকুয়েশনকে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমার একদিকে আমার একটা ডাবল ডিফারেন্সিয়েশন থাকবে এবং একদিকে একটা সিঙ্গেল তার থাকবে, এবং সিঙ্গেলের ক্ষেত্রে আমরা অন্য সমীকরণে সিঙ্গেল ডিফারেন্সিয়ালের জন্য যে রাশিটা ছিল মানে আমাদের জানা কোয়ান্টিটিগুলো রাশি সেগুলোতে আমরা এটাকে সাবস্টিটিউট করতে পারবো, তখন আমরা এটাকে সলভ করার মতো একটা সুযোগ খুঁজে পাবো। এটাতে যেহেতু রাশি কম কাজে এটাকে ডিফারেন্সিয়েট করি, এগুলোরও কোনো দরকার এখন আমার আর নাই। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে কিউবি বাই এম ডিভি বাই ডিটি হলো এটা, কাজে আমি এটা লিখে দিই জি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার ভি এক্স ডিটি স্কোয়ার। এটাকে যদি আমি একটু সহজ করি তাহলে দাঁড়াবে মাইনাস কিউবি স্কোয়ার ভি এক্স
মাইনাস কিউবি বাই এম জি। এখন এই ইকুয়েশনটা তোমাদের কাছে অনেকের কাছে চেনা চেনা মনে হতে পারে। এটা হলো প্রকৃতপক্ষে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন সেটা নিয়ে অ্যানালগাস, তবে সাথে একটা কনস্ট্যান্ট টার্ম এক্সট্রা আছে। আমরা জানি এস এইচএম এর ইকুয়েশন অফ মোশন হলো এক্স ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। আমাদের এখানে ডাবল ডিফারেন্সিয়াল আছে, তার আসল ফর্ম বা ডিফারেন্সিয়াল না করা ফর্ম আছে, এবং একটা রাশি স্কোয়ার আছে। কাজেই আমরা বুঝতে পারছি যে এই আমরা ভিএক্স এর যে রাশিটা পাবো সেই রাশিটা হবে মোটামুটি এ কোস ওমেগা টি বা প্লাস বি সাইন ওমেগা টি, এই টাইপের কিছু একটা হবে। এখন তোমরা যারা কস আর সাইন একসাথে দেখছো তাদের এবং সন্দেহের মধ্যে পড়ে গেছো বা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছো, তাদের জন্য বলছি যে এটা হলো জেনারেল সলিউশন। এখন প্রত্যেক ডিফারেন্সিয়াল ইকুয়েশনই আমরা প্রথমে জেনারেল সলিউশন পাই, এবং সেই সাথে আমরা যেসব ইনিশিয়াল কন্ডিশন থাকে, মানে প্রত্যেক কোশ্চেনে বলা থাকবে যে প্রথমে পার্টিকেলটা বা প্রথমে একদম টি ইজ ইকুয়াল টু 0 সময় কী কী প্যারামিটারগুলোর মান ছিল সেগুলো আলোকে আমরা তখন একটা স্পেসিফিক সলিউশন বের করি। যেমন যদি আমার বলা থাকে যে টি ইজ ইকুয়াল টু 0 টাইমে ভিএক্স সমান 0 ছিল, কাজে তখন আমি কস ওমেগা টি এর কোনো মান রাখতে হবে, কারণ কস 0 ইজ ইকুয়াল টু 1, কাজে আমার তখন এ 0 হবে। আবার যদি বলা থাকে যে এটা কোন একটা মান ছিল, কাজে সেক্ষেত্রে আমাকে সাইনেরটা 0 করতে হতে পারে বা আমাকে দুটাই রাখতে হতে পারে। এটা সবসময় নির্ভর করবে ইনিশিয়াল কন্ডিশনের উপর যে আমার স্পেসিফিক অ্যান্সারটা কী হবে। কিন্তু তার চেয়েও বড় সমস্যা হলো যে আমার এখানে একটা এক্সট্রা টার্ম আছে। এখন এই এক্সট্রা টার্মটাকে আমি কী করে জাস্টিফাই করব সেটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। এবং তোমরা যারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে মোটামুটি পড়াশোনা করেছো তারা জানো যে এই টাইপের ক্ষেত্রে আমাদের এক্সট্রা রাশিটা যেরকম থাকে আমরা সেরকম আরেকটা রাশি আমাদের এক্সের ইকুয়েশন বা যে যে ভেরিয়েবলটা আমাদের নির্ণয় করতে হবে সেটার ইকুয়েশনে আমরা বসাই দিব। কাজে আমার এক্সের ইকুয়েশনটা হবে, এক্ষেত্রে ভিএক্স এর ইকুয়েশনটা হবে এ সাইন কিউবি বাই এম টি প্লাস, যেহেতু আমরা বি ইউজ করছি কাজে বি ইউজ না করে সি ইউজ করবো, কস কিউবি বাই এম টি কস কিউবি বাই এম টি প্লাস কনস্ট্যান্ট। এখন আমরা লক্ষ্য করি এটাকে যখন আমরা একবার ডিফারেন্সিয়েট করতে আমাদের এই সিটা উধাও হয়ে যাবে। কাজেই এটাকে মিটিগেট করে একমাত্র উপায় হলো যে আমাদের যে ওমেগা স্কোয়ার এক্স টার্মটা ছিল সেই টার্মের মাধ্যমে এটাকে মিটিগেট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে আমাদের ওমেগা স্কোয়ার সি এটা আমাদের হতে হবে কিউবি বাই এম জি এর সমান, বা এখানে ওমেগা স্কোয়ার মানে হলো কিউবি বাই এম হোল স্কোয়ার। কাজে আমার সি এর মানটা হবে এম বাই কিউবি জে। এখন আমরা বসিয়ে জাস্টিফাই করিনি, যদি ভি এর সাথে এই টার্মটা থাকে তাহলে আমার এখানে সাইনের একটা মিস্টেক হয়েছে, এটা হবে মাইনাস অরিজিনাল। তাহলে আবার এম বাই কিউবের সাথে কিউবি বাই এম এ হোল স্কোয়ার গুণ করলে হবে কিউবি বাই এম, আমার মাইনাসে মাইনাস হবে প্লাস, কাজে আমার থাকবে প্লাস কিউবি বাই এম জি এবং প্লাস কিউবি বাই এম জি এবং মাইনাস কিউবি বাই এম জি, এই দুটো পরস্পর ক্যান্সেল করবে। আর আমার তো এখানে এটা তো আছেই এখানকার মধ্যে, কাজেই আমি বলতে পারি যে আমার ভি এর ইকুয়েশনটা জাস্টিফাইড হয়ে গেছে। এখন আমরা যদি এই ইকুয়েশনগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ভি ওয়াইয়েরও ইকুয়েশন পেয়ে যাব। কাজেই ভি ওয়াই উইল বি ইকুয়াল টু আমরা এম বাই কিউবি ডিভিএক্স ডিটি ইজ ইকুয়াল টু এ কস
কিউবি বাই এম টি মাইনাস সি সাইন কিউবি বাই এম টি। আমি প্রবলেম দেখানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য আমি মাঝখানে স্টেপগুলো করে দেখালাম না। এগুলো সহজ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন তোমরা চাইলেই নিজেরা করে দেখতে পারো। তো এটা হলো আমাদের ভিএক্স এবং এটা হলো আমাদের ভিওয়াই এর মান। এখন আমরা কিন্তু এ আর সি এর মান জানি না। আমরা যদি ইনিশিয়াল কন্ডিশন মানে ভিএক্স ইজ ইকুয়াল টু 0 ভিওয়াই ইজ ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমরা পাবো এ ইজ ইকুয়াল টু 0 এবং সি ইজ ইকুয়াল টু এম জি বাই কিউবি। কাজেই আমাদের ভিএক্স এর চূড়ান্ত রাশিটা হলো mg বাই কিউবি সি কস কিউবি বাই এম টি প্লাস এটা। আর ভিওয়াই এর ক্ষেত্রে মাইনাস mg বাই কিউবি সাইন কিউবি বাই এম টি। এগুলো হলো আমার ভিএক্স এবং ভিওয়াই এর স্পেসিফিক, এই প্রবলেমের জন্য স্পেসিফিক মান। এখন এইগুলো আমার দরকার পড়ছে না। এখন এইগুলোকে যদি আমি ইন্টিগ্রেট করি, যেহেতু আমাকে বলা আছে যেহেতু আমাদেরকে খালি ওয়াই অক্ষের ব্যাপারে বলেছে, কাজে আমরা এই এক্স অক্ষের ইকুয়েশনটাকে আমরা স্কিপ করবো। আমরা ওয়াইটাকে বের করার জন্য এক্সটাকে বের করেছিলাম। কাজে আমরা যদি ভিওয়াইটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো ওয়াই ইজ ইকুয়াল টু, এটা আগের মতোই থাকবে, এটা যেহেতু কনস্ট্যান্ট এটা থাকবে বাইরে, এবং আমার তাহলে আলটিমেট তাহলে এটা হলো mg মাইনাস কিউবিটাই টি। আমি করে দেখাই এটা তোমাদের জন্যে। mg কিউবি তাহলে মাইনাস সাইন, তাহলে এটা হয়ে যাবে কস কিউবি বাই এম টি এখানে সম্ভবত এম বাই কিউবি হোল স্কোয়ার জি। এটাই আমার যতদূর মনে পড়ে এটাই ছিল এবং আমি ইন্টিগ্রেশন করেছিলাম, এটাই হলো ওয়াই রাশি। এখন আমরা আমাদের এখন যে কনস্ট্রেন্ট যে কন্ডিশন ছিল যে এই কস থেটাকে সবসময় মানে এই ওয়াইয়ের মানকে সবসময় 0-র চেয়ে বেশি হতে হবে, মানে গ্রাউন্ডের সাথে কলিশন না করার জন্য। কাজে আমরা যদি সেই কন্ডিশনটা 0 অ্যাপ্লাই করি এবং সেটার যে লিমিটিং কেসটা যদি আমরা এখানে বসিয়ে দিই ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা বি এর মানটা পাবো √2g/h m/q। √2g/h m/q এটাই আমাদের হবে অরিজিনাল, এটাই হবে আমাদের বি এর মান। মিনিমাম বি এর যে মানের জন্য আমার মানে গ্রাউন্ডে পার্টিকেলটা কারেক্ট করবে, সেক্ষেত্রে আমার ওয়াইয়ের রাশিটা হবে h/2 1 মাইনাস cos g/st। এবং আমরা যদি এটাকে প্লট করি তাহলে আমরা পাবো একটা এরকম একটা
আমরা অনেকটা এরকম একটা প্লট পাবো। তার মানে এটা একটা সাইক্লয়েডের মতো হয়েছে, যেটা কেবলমাত্র গ্রাউন্ডটাকে স্পর্শ করে বের হয়ে আসে। এর সাথে আমরা আজকের মতো ম্যাগনেটিজমের প্রবলেমগুলো শেষ করলাম। এখন আমরা যাব সার্কিটের প্রবলেমে। প্রত্যেকটা বাহু আর ভ্যালুর একটা করে রেজিস্টর নির্দেশ করছে। এটা হলো বি, সরি এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। আমাদেরকে বের করতে হবে যে এ থেকে সি আর বি থেকে সি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত। আমরা প্রথমে যেটা লক্ষ্য করতে হয় সেটা হলো মিরর সিমেট্রি। কাজেই আমরা এটাকে রিডিউস করে এই সার্কিটে নিয়ে যেতে পারি, এ বি সি। এখানে বোল্ড লাইনটা দিয়ে আমি বুঝাচ্ছি আর, এবং হালকা কর লাইনগুলো দিয়ে বুঝাচ্ছি R/2। যেহেতু আমার মিরর সিমেট্রির কারণে আমি এটাকে ফ্লিপ করে দিয়ে আমি প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য দুইটা আর রোধের ব্রাঞ্চের প্যারালাল তৈরি করছি। কাজে আমার সবগুলো হয়ে গেছে R/2। এখন আমরা যদি এ থেকে সি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে যাই, তাহলে আমরা আরেকটা মিরর সিমেট্রি পেতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমার প্রবলেমটা হলো যে আমার মিরর সিমেট্রি লাইনটা একটা রেজিস্টরের মাঝখান দিয়ে পড়ে যাচ্ছে, এবং এই অবস্থাতে আমি মিরর সিমেট্রি প্রয়োগ করতে পারি না। এই জায়গাটায় আমাদের কাজে লাগবে ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন। সেটা ডেল্টা, এই তিনটা নোট মিলে একটা ডেল্টা শেপের সার্কিট তৈরি করেছে, এবং এটাকে আমি একটা ওয়াই শেপের সার্কিটে ট্রান্সফর্ম করে দিতে পারি। ইকুয়েশনগুলো অনেক বড় হওয়ায় আমি সেসব টিডিয়াস প্রসেসগুলো দেখাচ্ছি, আমি খালি ফাইনাল ভ্যালুগুলো দেখাচ্ছি R/6, এবং এটাকে আমি এইচ নোট নাম দিই। কাজে এখন ব্যাপারটা সিম্পল হয়ে গেছে। এখন আমরা এই ব্রাঞ্চ বরাবর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিব, এবং এই ব্রাঞ্চ বরাবর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিব। তাহলে আমরা আমাদের এ থেকে সি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে দেবো। ক্ষেত্রে আমরা যেহেতু এটা মিরর সিমেট্রি লাইনের মধ্যে পড়ে যাচ্ছে, কাজেই আমরা এটাকে কেটে ফেলতে পারি, আমাদের সার্কিটের কোনো ক্ষতি করতে পারে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে আমরা এই লাইনের সবগুলোকে কিন্তু ইকুইভ্যালেন্টলি একই ইকুইপোটেনশিয়াল নোড বলতে পারবো না, কারণ আমরা এগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছি। তার মানে এগুলোর মধ্যে অবশ্যই ভোল্টেজ ডিফারেন্স থাকবে, এবং যেহেতু ভোল্টেজ ডিফারেন্স থাকবে, কাজেই এগুলোকে আমরা ইকুইপোটেনশিয়াল নোড বলতে পারবো না। কাজে আমার বি গেল। এখন আমাদের তাহলে সেকেন্ড যে পার্ট বি থেকে সি এর মধ্যে, সেটা আমরা বের করব। এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে হয় বি থেকে এদিক দিয়ে গিয়েও সার্কিট সিতে যেতে পারে, অথবা এই এ বরাবর গিয়েও আমরা চাইলে তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করব সেটা হলো R/2, R/6 এবং R/6, এই তিনটা সিরিজের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা এই দুটো মিলে B2H একটা প্যারালাল তৈরি করছে। এটা হলো R/6, আর এদিকে ছিল R/2, R/6, তাহলে 6 + 3 + 1, এটা হলো 10/6R। তাহলে আমি যদি এই দুটা প্যারালাল নিই, এবং সে প্যারালালের সাথে এই দুটা যোগ করে এটা সিরিজ বের করি, এবং ওই সিরিজের সাথে যদি এটা প্যারালাল করি, তাহলে আমাদের সার্কিটটা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা বের হয়ে গেল।
এবং ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশনের একটা করোলারি আছে, এবং এটা একটা ইম্পর্টেন্ট করোলারি। সেটা হলো যে ধরি আমরা 3টা নোড পেয়েছি, এখানে কোনো ডেল্টা সার্কিটও নাই, কোনো ওয়াই সার্কিটও নেই, তবে আমরা যেটা জানি সেটা হলো যে এই 3টা নোড, এই তিনটা নোডের মধ্যে প্রত্যেক পেয়ারের মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো আমরা জানি। এখন আমরা যদি সেখান থেকে ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন চতুর্ভাবে ব্যবহার করি, তাহলে আমরা সেখান থেকে একটা ওয়াই সার্কিট পেতে পারি। এটা প্রমাণগুলো আমি দেখাচ্ছি না, আমাদের যেটা জানা দরকার সেটা হলো যে এটার ফর্মুলাগুলো কীরকম। এটা দিলাম নোট 1, নোট 2, নোট 3, R2, R3। আর যদি আমরা প্রত্যেক পেয়ারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে যদি R12, R23, R31 দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা 3টা ইকুয়েশন পাবো। R12 ইজ ইকুয়াল টু R1, R2, R23 ইজ ইকুয়াল টু R2 প্লাস R3, R31 ইজ ইকুয়াল টু R3 প্লাস R1। এখানে বলে দিই এগুলো আমাদের জানা, এগুলো আমাদের অজানা, এবং এই 3টে ইকুয়েশন ব্যবহার করে আমরা R1, R2, R3 প্রত্যেকটারই ইকুয়েশন বের করতে পারবো। R1 হবে R12, R23 মাইনাস R, এটা হবে R31, R23 বাই 2। এভাবে আমরা বাকিগুলো বের করতে পারবো। মানে ব্যাপারটা সিম্পল। প্রথমে আমরা যেটা করব যে নাম্বারের নোডের সাথে যুক্ত রোধটা বের করব, সেই নাম্বার আছে এমন সব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো যোগ করব, যেটা নাই সেটা বিয়োগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের বের হয়ে যাবে। এবং আমি এখন যে প্রবলেমটা দেখাবো সেই প্রবলেমে এই করোলারিটার একটা সুন্দর ব্যবহার আছে। মেশকাত তোমাদের একটা কিউবের জন্য দেখাচ্ছিল, এই প্রবলেমে আছে 2টা কিউব, এ বি, এবং আগের কিউবের প্রবলেমের মধ্যে এগুলো প্রত্যেকটা বাহু একটা করে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স আর প্রকাশ করছে। এখন আমাদের প্রবলেম হলো যে এ আর বি নোডের মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাদের বের করতে হবে। এখন আমাদের মেন প্রবলেমটা হলো যে এখানে অনেকগুলো নোড আছে, অনেকগুলো রেজিস্টার আছে। এটা আপাত দৃষ্টিতে দেখলে অনেক কমপ্লিকেটেড মনে হবে, যেটা আরও বাড়িয়ে দিচ্ছে এই সেকেন্ড কিউবের উপস্থিতিটা। মানে কারেন্ট হয় প্রথম কিউবের মধ্যে কনফাইন থাকতে পারে বা আবার সেকেন্ড কিউবেও যেতে পারে। তবে এক্ষেত্রে আমাদের একটা ক্রুশিয়াল নোডকে চিহ্নিত করতে, সেটা হলো এই নোডটার আমি আলাদা একটা নাম দিচ্ছি সি। এখন ধরো যে কারেন্ট এ থেকে বিতে চলে গেল, যেহেতু চলে গেছে তাহলে তাকে তো আর এই কিউবটাকে এই কিউবের মধ্যে ঢোকার কোনো দরকার নেই। কিন্তু যদি এই সি নোডে আসে তাহলে তখন এবং কেবল তখনই সে সুযোগ পাবে এই নোডটাকে ট্রাভার্স করার। কাজেই আমরা যদি এ বি সি এই 3টা নোডকে বিবেচনা করি, তাহলে আমরা কিন্তু অনেকগুলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো। একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো এ আর বি এর সাপেক্ষে এই কিউবের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, একটা পাবো এ আর সি এর সাপেক্ষে এই কিউবের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, একটা পাবো বি আর সি এর সাপেক্ষে এই কিউবের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর আরেকটা পাবো বি আর এই নিচের কিউবের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বি আর সি এর সাপেক্ষে। তবে যেহেতু আমরা এটাকে একবার কাউন্ট করে ফেলেছি, কাজেই সেক্ষেত্রে আমরা এটাকে আর কাউন্ট করব না, কারণ তখন তাহলে আমরা এই রেজিস্টারটাকে 2বার কাউন্ট করব, আমাদের রেজাল্ট ভুল হয়ে আসবে। এখন কি করে এটাকে কাউন্ট না করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যায়, সেখানেও আরেকটা ক্লেভার টেকনিক আছে। তবে আপাতত আমরা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো স্মরণ করার চেষ্টা করি। যদি একই লাইনের দুই পাশের 2টা ভার্টিক্সের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়, তাহলে এটাকে আমি দিলাম R1, এটা ছিল 7/12 আর যদি কর্নারের একই তলে 2 কর্নার
একই কর্ণে দুই প্রান্তবিন্দু সাপেক্ষে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি ধরি না R2 = 3/4 R। মেশকাত প্রথমটা যেভাবে দেখেছো সেভাবে দ্বিতীয়টা করা যায়, যদি তোমরা করতে চাও তাহলে তোমরা করতে পারো। আর আমাদেরকে এই নোট বাদ দিয়ে কিউবের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় আমরা যে ক্লেভার টেকনিকটা খাটাবো সেটা হলো যে আমরা নোট বাদ দিব না, বরঞ্চ আমরা নোট যোগ করব। এই নোটের সাথে আমরা একটা স্পেশাল নোট যোগ করবো যেটা রেজিস্ট্যান্স হলো -R, তো -Rটা আমরা R এর সাথে প্যারালালি যুক্ত করব। এটাতে তাহলে হবেটা কি, ধরে নিই এখানে ভি পোটেনশিয়াল, এখানে 0 পোটেনশিয়াল, জাস্ট ফর ইলাস্ট্রেশন সেক, এতে আমাদের প্রবলেম জেনারেলিটি কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে, এটা যেহেতু আর, কাজেই এই ব্রাঞ্চ বরাবর আমার V/R পরিমাণ কারেন্ট এই দিকে প্রবাহিত হবে। আবার এখানে যেহেতু -R আছে, কাজেই আমাদের এই ব্রাঞ্চ বরাবর কারেন্ট ফ্লো হবে -V/R, বা এখান থেকে বরঞ্চ কারেন্ট এই কম ভোল্টেজ থেকে আমার বেশি ভোল্টেজের দিকে চলে যাবে, যেটা সাধারণত হয় না। তবে যেহেতু আমি নেগেটিভ রেজিস্ট্যান্স নিয়েছি, কাজে সেক্ষেত্রে আমার এটা হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বি আর সি এর মধ্যে এদিক দিয়ে যাচ্ছে, আবার এদিক দিয়ে চলে যাচ্ছে। ওই কারণে আমি যদি দুটাকে সুপারপোজ করি তাহলে দেখা যাবে যে বি আর সি এর মধ্যে কোনো কারেন্ট ফ্লোই হচ্ছে না। আমরা ইফেক্টিভলি এই রেজিস্টরটাকে কাট করে ফেলেছি। এটা হলো খুবই এলিগেন্ট একটা মেথড। অনেক সময় দেখা যায় যে তুমি যদি এটা না জানো তাহলে তোমাকে আবার নতুন করে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, যেখানে অনেক টাইম কনজিউম হবে। আর এই ক্ষেত্রে আমি সিম্পলি বের করতে পারবো 7/12R -R 7/12R -R = 7/5R। এটা হলো এই নোটটা বাদ দিয়ে এই নিচের কিউবের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কাজে আমরা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো নিয়ে একটা সার্কিট আঁকতে চাই, BC, তাহলে আমাদের এখানে তিনটা নোট থাকবে ABC, এবং আমরা যেটা আগে করোলারিটা দেখাইছি, আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো থেকে একটা ওয়াই আকৃতির সার্কিট বের করতে পারবো। এটাকে যদি আমি নোট 1, নোট 2, নোট 3 রিনেম করি, তাহলে আমার এখানকার যে নোটটা আসবে সেটা হলো সেই নোটটা হলো AB এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছিল 7/12R, AC এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছিল 3/4R, আর -BC যেটা হলো 7/12R ডিভাইডেড বাই 2 = 3/8R এর জন্যে। কাজে এটা আমি লিখে দিই 3/8R। বি এর ক্ষেত্রে হবে বি এ আবার 7/12R, এখানে বিসি হলো এখানে যখন আমরা বিসি ক্যালকুলেট করছি তখন কিন্তু এই বিসিটা এই নিচেরটার বিসি না, উপরেরটার বিসি, এটা আমাদের মাথায় রাখতে হবে। উপরেরটা বিসি আমরা আলাদাভাবে এখানে যোগ করব 7/5R, এই যে আমরা আলাদাভাবে যোগ করে দিয়েছি। তাহলে বিসি 7/12 - 3/4R/2 = 5/24R, এবং সি এরটাও যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 3/8R। এবং এটা খুবই সিম্পল একটা সার্কিট, এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো ওদের নির্ণয় রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট = 10691904R। এটা হলো আমাদের রেজাল্ট। অনেক সময় এখন আমরা ব্যবহার করব
মেশ কাট আগের ক্লাসে আরেকটা টপিক শিখেছে, সেটা হলো সুপারপজিশন, মানে আমরা কারেন্ট সোর্সের সুপারপজিশন করব। এটার একটা পার্টিকুলার ফিল্ড অ্যাপ্লিকেশন হলো 2D ইনফাইনাইট গ্রিড। মানে আমরা আগের যেসব গ্রিড ইনফাইনাইট গ্রিডগুলো দিই সেগুলো হলো 1 ডাইমেনশনাল ইনফাইনাইট গ্রিড, মানে একদিকে এটা ইনফিনিট পর্যন্ত বুঝতে। কিন্তু যদি আমরা দেখি যে এদিকেও ইনফিনিট, তাহলে তখন আমরা এই প্রিন্সিপাল অফ সুপারপজিশন ব্যবহার করে আমরা অনেক ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি। দিলাম নোড এ, এটা দিলাম নোড বি। এখন আমি বললাম এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে। এখন আমরা কি করব, এমনভাবে সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করব যাতে করে আমরা দুইটা সোর্স সুপারপোজ করার পর এমনভাবে কাজ করে যেন মনে হবে যে কোনো এক্সটার্নাল সোর্সই না। আমরা সেটা যেভাবে করতে পারি সেটা হলো যে আমরা ধরি নিই এটা হলো ইনফিনিট, কারণ আমরা ইনফিনিটের সাথে এটাকে কানেক্ট করব, ইনফিনিটের সাথে এটাকে কানেক্ট করব এবং এটাকেও কানেক্ট করব, এবং আমরা এখানে দুইটা কারেন্ট সোর্স বসাবো। একটা কারেন্ট সোর্স করবে কি, ইনফিনিট থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে এটা এই পয়েন্টে ইনজেক্ট করবে, মানে এই পয়েন্ট থেকে গোটা সার্কিটে ছড়িয়ে দিয়ে। এবার বি করবে কি, এখান 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই গোটা সার্কিট থেকে নিয়ে সেটা সে ইনফিনিটে পাঠিয়ে দিবে। কাজে আমরা যখন এই দুটাকে সুপারপোজ করব তখন দেখা যাবে যে এরকম একটা কারেন্ট ফ্লো হচ্ছে, ইনফিনিট থেকে ইনজেক্ট করছে, আবার সে রিসিভ করছে, দিয়ে আবার ইনফিনিটে পাঠিয়ে দিচ্ছে, এরকম একটা লুপ হয়ে যাচ্ছে। তখন আসলে মনে হবে যে কোনো এক্সটার্নাল সোর্স আমরা অ্যাপ্লাই করিনি, কাজে আমাদের সার্কিটটা আগের মতোই থাকবে। তাহলে এখন আমরা দেখি, এখন আমরা তাহলে কি করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে সুবিধা পাবো। যেহেতু এই সার্কিটটা এদিকেও এদিক এই চারদিকে সিমেট্রিক, কাজে আমার প্রত্যেক ব্রাঞ্চ দিয়ে আমার যাবে 0.25 অ্যাম্পিয়ার, 0.25 অ্যাম্পিয়ার, 0.25 অ্যাম্পিয়ার, 0.25 অ্যাম্পিয়ার। এবং বি এর ক্ষেত্রেও সে তার সাথে যে যুক্ত 4টা ব্রাঞ্চ, সেই 4টা ব্রাঞ্চ থেকে সে 0.25 অ্যাম্পিয়ার করে কারেন্ট নিয়ে নেবে। তাহলে এ আর বি এর মধ্যে আমার যে ইকুইভ্যালেন্ট কারেন্ট মানে সুপারপোজ করার পর আমার যে ইকুইভ্যালেন্ট কারেন্ট পাবো সেটা হলো 0.5 অ্যাম্পিয়ার। তো যেমনটা আমি বলছিলাম যে আমার ইকুইভ্যালেন্ট কারেন্ট এ থেকে বিতে যদি আমি দুইটা সার্কিটকে, এই দুটা কারেন্ট সোর্সকে যদি আমি সুপারপোজ করি সেক্ষেত্রে হবে 0.5 অ্যাম্পিয়ার। এখন আমরা আসবো এই যে এত দূর আর্গুমেন্ট করলাম, সেই আর্গুমেন্টের ক্রুশিয়াল পার্টে। ধরে নিলাম যে এই যে আমার সুপারপোজ সার্কিটে এ আর বি এর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা হলো ভিএবি, এবং আমার অবশ্যই একটা পটেনশিয়াল ডিফারেন্স আছে, নইলে তো আমার কারেন্ট ফ্লো হবে না। কাজে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে ভিএবি বাই আই। ঠিক আছে, কারণ এই সার্কিট আর আগের সার্কিটটা তো সেম, কাজে এই সার্কিটে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যা পাবো আর আগের সার্কিটে আমি তাই পাবো, এটার কোনো চেঞ্জ হবে না। তো এখন আমরা যদি এখানে যে ইকুইভ্যালেন্ট আমার সুপারপোজ সার্কিটের যে কারেন্ট ফ্লো সেটার সাথে যদি আমি একটা গুণ করে দিই, রেজিস্ট্যান্সটা যদি আমি গুণ করে দিই, তাহলে আমি যেটা পাবো সেটা হলো R/2। এককটা আমার ভোল্টেজ হবে, আমি এককটাকে আপাতত আমি ইগনোর করছি, এবং আমরা জানি IR ইজ ইকুয়াল টু ভি, IR ইজ ইকুয়াল টু ভি। তার মানেটা হলো যে আমার যে R/2টা আছে, সেই R/2টাই হলো এই ভিএবি এর মান। এবং আমি যেহেতু 1 অ্যাম্পিয়ার করে সার্কিট, এখানে আমি এখান থেকে ইনজেক্ট করছি এবং এখান থেকে রিসিভ করছি, কাজে আমার এখানে যে টোটাল যে কারেন্ট ফ্লো, সেই কারেন্ট ফ্লোটা হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমার ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেটা হবে R/2 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু R/2। এটাই হবে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবং এটার একটা লিমিটেশন আছে, এবং সেটা হলো যে
যতদূর পর্যন্ত সিমেট্রি থাকবে ততদূর পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারবে। যদি সিমেট্রি শেষ হয়ে যায় তাহলে এই মেথডের অ্যাপ্লিকেশন শেষ হয়। যদি ধরি যে আমি বি এর এ আর এই সি নোডের সাপেক্ষে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। এখন লক্ষ্য করো বি এর সাপেক্ষে সি এর তার উপরে সি বা আর এবং তার নিচের নোডের নাম দেওয়া নেই। তোমরা নোডটা দেখতে পাচ্ছ, এই দুটো নোড সিমেট্রিক হলো, এটা কিন্তু সিমেট্রিক না, কারণ এদিকে কোনো কারেন্ট সোর্স নেই, এদিকে কারেন্ট সোর্স আছে। তার মানে আমার সিমেট্রি এখানে শেষ। কাজে আমি এখানে সি নোড এবং এই নোডের মধ্যকার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা আমি এই মেথডে বের করতে পারবো। তখন আমাকে অন্য কোনো মেথড নেওয়া লাগবে। এবং আমি একটা প্রবলেম হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। এটা ধরো যে একটা ইনফাইনাইট হেক্সাগোনাল স্ট্রাকচার দিয়ে তৈরি একটা ইনফাইনাইট সার্কিট, 2D ইনফাইনাইট সার্কিট। তাহলে আমার এ নোড এবং বি নোড, এই দুটার নোডের মধ্যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সেটা আমি হোমওয়ার্ক হিসেবে তোমাদের কাছে রেখে দিচ্ছি। আমি তোমাদের অ্যান্সারটা দিতে পারি। অ্যান্সারটা হবে আর, যেখানে আর হলো প্রত্যেকটা বাহুর ইন্টারনাল রেজিস্ট্যান্স, এবং তোমরা এই সি নোডকে তোমরা একটা চেক পয়েন্ট হিসেবে ইউজ করতে পারো। এ থেকে সি নোডের জন্য তোমরা একটা কারেন্ট পাবা, আবার সি থেকে বি এর জন্য তোমরা একটা কারেন্ট পাবা। এখানে বিভক্ত হবে, এখানে আবার বিভক্ত হবে, দিয়ে তোমরা সব কিছু মিলে ক্যালকুলেট করলে তোমরা যেটা পাবো সেটা হলো আর। এটা আমি তোমাদের হোমওয়ার্কের জন্য রেখে দিচ্ছি আগেরটার মতোই। আগেরটা যেভাবে করা হয়েছে এটা এভাবে করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। এবং এর সাথে আমরা আমাদের ফাইনাল প্রবলেমে চলে আসছি। এই প্রবলেমটা এমন একটা প্রবলেম যার সার্কিট তোমরা আঁকতে বললে আমি আঁকতে পারবো না, কারণ এই সার্কিটে আছে 2018টি নোড। ইয়েস, 2018 নোড। এতগুলো নোড আছে, এতগুলো নোডের সার্কিট তোমার মাঝে মধ্যে অলিম্পিয়াডে দেওয়া হয় যে তাদের সার্কিট বিষয়ক কনসেপ্টগুলো কীরকম শক্তপোক্ত সেটা বিচার করার জন্যে। কারণ আমরা সবাই জানি একটা সার্কিটে যখন ছবি আঁকতে পারি তখন আমরা অনেক কিছু ছবি দেখে বুঝতে পারি, কিন্তু ছবি আঁকতে না পারলে তখন সেগুলোকে আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বুঝতে হয়। সেই কারণে এই টাইপের অতিরিক্ত এক্সেসিভ নোটযুক্ত সার্কিট আমাদের মাঝে মধ্যে প্রবলেম দেওয়া হয় কনসেপ্টটাকে যাচাই করার জন্যে। এই প্রবলেমের ক্ষেত্রে 2018টা নোড আছে, প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড, মানে প্রত্যেক পেয়ার অফ নোড কানেক্টেড একটা আর রেজিস্ট্যান্সের রোধ দিয়ে কানেক্টেড। এখন বলতে হবে যে কোনো দুইটা নোডের মধ্যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। এখন কথা হলো যে যেহেতু এটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড আছে, কাজে কোন নোডটা নিতে হয় সেটার উপর আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নির্ভর করবে না। আর দ্বিতীয় কথা হলো এটা অনেকভাবে সলভ করে, তুমি চাইলে ইকুইপোটেনশিয়াল নোড দিয়ে সলভ করতে পারো বা সুপারপজিশন দিয়ে সলভ করতে পারো। যেহেতু সুপারপজিশন রিসেন্টলি পড়েছে, কাজে আমরা সুপারপজিশন মেথডটা নিয়ে কাজ করব। তোমরা যদি চাও তাই তোমরা ইকুইপোটেনশিয়াল নোড দিয়ে করতে পারো। ধরে নিলাম 1 আর 2018তম নোডের মাঝখানের রেজিস্ট্যান্সটা আমি বের করব, এবং আগেরটার মতো আমরা কি করবো, ওটার যে বাউন্ডারি আছে সার্কিটে সেই বাউন্ডারি থেকে আমরা এই 1 নাম্বার নোড থেকে কারেন্ট ইনজেক্ট করব এবং আর 2018 নাম্বার নোড থেকে কারেন্ট ড্রেন করব। তাহলে আমাদের যেটা দাঁড়ালো যে এটা যেটা স্টার্ট নোড, এটা যেহেতু এন্ড নোড, এবং আমরা যেহেতু বেসিক 1 অ্যাম্পিয়ার করে ড্রেন আর উইথড্র করবো, কাজে আমাদের সার্কিটের টোটাল কারেন্ট ফ্লো দাঁড়ালো 1 অ্যাম্পিয়ার। এখন তাহলে আমাদের যেটা বের করা বাকি সেটা হচ্ছে 1 আর 2018 এই দুইটার সরি এখানে আরেকটা ক্যাচ আছে, সেই ক্যাচটা উল্লেখ করতে আমি ভুলে গেছি, এটা নিয়ে পরে আলোচনা হচ্ছে। সেটা হলো 1 আর 2018 এই দুটা সার্কিট, এই দুটা নোডের মাঝখানে আমার কি পরিমাণ
ভোল্টেজ ডিফারেন্স কাজ করবে যখন আমি দুটাকে যখন আমি এই দুটা সাব সার্কিটকে সুপারপোজ করবো তখন। যেটা দেখতে পাচ্ছি যেহেতু প্রত্যেকটার সাথে কানেক্টেড আছে, কাজে বাকি 2017টা সার্কিট প্রত্যেকটার মধ্যে দিয়েই 1/2017 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো হবে। এটা 1 থেকে 2-তেও হবে, 1 থেকে 3 হবে, 4 হবে, 5 2018তেও হবে। বা 2018 প্রত্যেকটা নোট ইনক্লুডিং নোট 1 সেখান থেকে এই পরিমাণ কারেন্ট উইথড্র করবে। কাজেই 1 আর 2018 এই দুটার মধ্যকার সুপারপোজ করা সার্কিটের কারেন্ট ফ্লো হবে 2/2017। এবং তার সাথে যদি আমি এটার 8টা গুণ করে দিই, আমি এককটা আপাতত বাদ দিচ্ছি, তাহলে আমি যেটা পাবো সেটা হলো যে আমার সুপারপোজ সার্কিটের পোটেনশিয়াল ডিফারেন্স 1/2018। আর আমাদেরকে এখন যেটা বের করতে হবে সেটা হলো যে এটার যে আমার এন্ড পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টে আমার মোট কারেন্ট কত। কোন কথা হলো এটা তো 1 অ্যাম্পিয়ার ইনজেক্ট করছেই, এবং সেই সাথে এই 2018তম নোডের প্রভাবে তার সাপেক্ষে মনে হবে যে সে আরও 1/2017 অ্যাম্পিয়ার কারেন্ট সে ইনজেক্ট করছে। মানে ব্যাপারটা হলো এরকম যে আমি যদি এটাকে পজিটিভ দিক ধরি, তাহলে এই পজিটিভ দিক ধরার পর আমি কোন একটা পজিটিভ ভেলোসিটি আমার যে দিকে নির্দেশ করবে, এটাকে পজিটিভ ধরার পর একটা নেগেটিভ ভেলোসিটি আমাকে সেই দিকে নির্দেশ করবে, একটা সেরকম ব্যাপার। কাজেই আমি যদিও ইনিশিয়ালি 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট ইনজেক্ট এবং উইথড্র করছি, কিন্তু আমার অন্য নোটটার প্রভাবে আমার মনে হবে যে এখান থেকে আমি 2018/2017 অ্যাম্পিয়ার কারেন্ট ইনজেক্ট করছি এবং এখান থেকে একই পরিমাণ কারেন্ট আমি উইথড্র করছি। কাজেই আমাদের আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 17R ডিভাইডেড বাই 18/2017 R। এখন যদি আমি এই লব আর হরের 2017 গুণ করে, তাহলে আমার থাকবে R/1009। এটা হলো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো গাইস, দিস ইজ ইট। আমি আবারও বলছি, যদি তোমাদের প্রবলেমগুলো বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে ভিডিও শুরুতে আমার ইমেল অ্যাকাউন্ট দেওয়া আছে, সেখানে তোমরা তোমাদের প্রশ্ন ইমেল করে আমাকে জানাতে পারো। এবং তোমরা যদি আরও রিসোর্স চাও এবং আমাদের ওয়েবসাইট থেকে আরও ইনফো জানতে চাও, তো সেক্ষেত্রে লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আরও ডিসকাশনের জন্য তোমরা স্মার্ট সায়েন্স অফ সায়েন্সের ফেসবুক পেজে যেতে পারো, যেটা লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। সো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।